এদিকে বিএনপি নেতারা বলেছেন, বাংলাদেশের জমিনের উপর 1 ইঞ্চি জায়গা ব্যবহার করে ভারতে ট্রেন চলাচল করতে দেওয়া হবে না। প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা। সেনাবাহিনীতে আগামী দিনে এই অভ্যন্তরীণ রাজনীতি আরও প্রকট হবে, কারণ ক্ষমতার প্রত্যাশা দিন দিন সকল সেক্টরে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া এই পদের জন্য এখন সরকারের ঘনিষ্ঠ জেনারেলরাই লড়াই করবে। বিষয়গুলো তখন সরকারের জন্য মোকাবেলা করা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাবো আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যদি বঙ্গোপসাগর দিয়ে দেই, সেন্ট মার্টিন দিয়ে দেই, তাহলে ক্ষমতায় থাকতে পারি, গদিতে থাকতে পারি। আমরা প্রশ্ন করি, এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন, কিসের বিনিময়ে আছেন? বাংলাদেশের কি কি জিনিস কার কার হাতে তুলে দিয়েছেন? পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন। ওই কানেক্টিভিটি, ট্রানজিট, এইসবের নাম করে ভারতকে করিডোর দিচ্ছেন। পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না। ভারতের চাহিদা থাকতেই পারে। ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেট দিয়ে অনেক অসুবিধা। তারা করিডোর চাইতেই পারে। করিডোরকে করিডোর বলেন। আর সুবিধা যখন চাইবেন, বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে, বাংলাদেশের মানুষ সেটা। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে এইমাত্র খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক মণ্ডলী, ভারতের বাংলাদেশের বুকে ভারতের কোনো রেল বা কোনো কিছু চলতে দেওয়া হবে না, এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এবং সেনাবাহিনীর বিষয় নিয়েও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাব। আমরা সবসময় আপনাদের ভালো নিউজ আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। তাহলে দর্শক মণ্ডলী, আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখব। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্টসে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। এর উপর 1 ইঞ্চি জায়গা ব্যবহার করে ভারতে ট্রেন চলাচল করতে দেওয়া হবে না। বলেন, ভারতের সাথে করা চুক্তি দেশের স্বার্থবিরোধী, জনগণ তা মানে না। বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার কারণে সরকার বন্দী করে রেখেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন কাজীর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, উন্নত চিকিৎসা পাওয়া বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার। চিকিৎসকরা তাকে বিদেশে নেয়ার সুপারিশ করলেও প্রতিহিংসার কারণে সরকার যেতে দিচ্ছে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থবিরোধী চুক্তি করা হলেও জনগণ তা বাস্তবায়ন করতে দেবে না। আমার পানির ন্যায্য হিসাব টানতে পারবো না, বরঞ্চ নতুন চুক্তি করে আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোতা চুক্তি আপনি স্বাক্ষর করেন। বাংলাদেশে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। জীবনের যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশে হিন্দুস্তানের এই আগ্রাসন, এই রেল লাইন নির্মাণ বন্ধ করবই করব। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিবাদ সভা করেছে জিয়া শিশু কিশোর মেলা। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া 500 পৃষ্ঠার রায়ের কোথাও লেখা নেই যে এতিমের টাকা আত্মসাৎ করেছেন। তিনি প্রশ্ন রাখেন, তিস্তার মহাপরিকল্পনা নিয়ে ভারতের সাথে কেন আলোচনা? যেখানে বিশ্বাসই নাই, যেখানে তুমি আমাকে কাটা তার দিয়ে ঘিরে রাখছো। হ্যাঁ, আমার তো পুরো বাংলাদেশটা ইন্ডিয়াটা জেলখানা বানিয়ে রেখেছে এক হিসাবে। আমি কেন তোমার রেল লাইন যেতে দেবো? তখন তুমি বলবা যে তোমার চোরা চালা নিলে আমার রেল লাইন যাবে, এখন আমার রেল লাইন পাহাড় আমার এখন আমার সুন্দর লাগবে। এরপর তাই বলতে, সেটা বলুক আর না বলুক, আমার স্পষ্ট কথা। আমি বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছি, বাংলাদেশের জমিনের উপর দিয়ে 1 ইঞ্চি জায়গা ব্যবহার করে ভারতীয় রেল এখানে চলতে পারবে না। অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে বুনিয়াদী কর্মশালার উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেশে ভোটাধিকার ও মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতেই বেগম জিয়ার মুক্তি প্রয়োজন বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারারুদ্ধ, দারুণভাবে অসুস্থ, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তার মুক্তি দরকার। মুক্তি তার জন্য না, খালি আমাদের জন্য দরকার। কারণ এই বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বেশি অভিজ্ঞতা তার, বিজয় হওয়ার অভিজ্ঞতা তার।
আপসহীন এই নেত্রীর মুক্তির জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সেই অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা, এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি, বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি। সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই জন্য আজকে আমি সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো ডকুমেন্ট সহকারে। যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিড়ে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে, এই সমঝোতা স্মারকে বলা আছে। এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে, অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করবো। তাহলে কি আপনি বলবেন যে ভারতের নতজানু পররাষ্ট্রনীতি হয়ে গেল, তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে? বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়, রিজিওনাল কানেক্টিভিটির বিষয়। তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে। তাহলে আরেকটি জিনিস দেখেন কিভাবে তারা হাইড করে গেছে। এটা একটা বিশাল অর্জন আছে আমাদের এই সমঝোতা স্মারকে। আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন, সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব, এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে, অতিরিক্ত প্রডিউস করতে পারবো, আমরা রফতানিও করতে পারবো। তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিড়ে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে? এখানে তো পুরোটাই আমরা লাভবান হব। কাজে এই যে সমঝোতা স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে, সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, গোলামী চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাবো আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকে 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, 3 নম্বর পয়েন্টে, এটা আপনাকে দিয়ে দিব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক, মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস, অ্যামিউনেশনস অ্যান্ড এক্সপ্লোসিভস, অর্থাৎ আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? যখনই সেনাপ্রধান নির্বাচিত হয় তার প্রতিদ্বন্দ্বী লেফটেন্যান্ট জেনারেলের সকল শুভাকাঙ্ক্ষীকে কম গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করে। এটি অতীতে খুব বেশি হতো না, তবে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এ বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে। অতীতে জেনারেল আজিজ আহমেদ ছিল সরকারের পছন্দের ভবিষ্যৎ সেনাপ্রধান, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হাসান সোহরাওয়ার্দী। তখন তাকে সাভার 9তম পদাতিক ডিভিশন থেকে সরিয়ে ঢাকার বাইরে ময়মনসিংহ সেনানিবাসে মোতায়েন করা হয়েছিল। সূত্র অনুযায়ী পরবর্তীতে তিনি সামরিক অভ্যুত্থান পর্যন্ত করতে চেয়েছিলেন। বিভিন্ন ইউনিটের সঙ্গে কথা বলে তিনি ঢাকায় আসতে রওনা দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সাভার সেনানিবাসে পৌঁছালে অভ্যুত্থান করতে পারবেন, কারণ এই সেনানিবাসে দীর্ঘ সময় জেনারেল কমান্ডিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন, ফলে অধিকাংশ কর্মকর্তা এবং সৈনিক তার শুভাকাঙ্ক্ষী। তবে এই খবর পূর্বে পেয়েছিল বর্তমান সরকার। অতঃপর ঢাকায় পৌঁছানোর পর তাকে একই ট্রেনে ফিরতে যেতে বলা হয়, অন্যথায় তাকে গ্রেপ্তার করা হতো। বাধ্য হয়ে তিনি ময়মনসিংহ সেনানিবাসে ফিরে গিয়েছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই যাত্রায় অভ্যুত্থান বন্ধ করতে সক্ষম হয়েছিল। মূলত এই অভিজ্ঞতার পর থেকে সেনাবাহিনীতে কে প্রধান হবেন তা কৌশলে নির্ধারণ করা হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ না পায়। সেনাবাহিনীতে আগামী দিনে এই অভ্যন্তরীণ রাজনীতি আরও প্রকট হবে, কারণ ক্ষমতার প্রত্যাশা দিন দিন সকল সেক্টরে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া এই পদের জন্য এখন সরকারের ঘনিষ্ঠ জেনারেলরাই লড়াই করবে, ফলে সকল ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে না, যে কারণে সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট হতে পারে। এমনও শোনা যায় অনেক সেনাপ্রধান 3 বছর পর দায়িত্ব শেষ করতে আগ্রহী নন। বিষয়গুলো তখন সরকারের জন্য মোকাবেলা করা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় হয়তোবা শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীতে চিফ অফ ডিফেন্স স্টাফের পদ অন্তর্ভুক্ত করা হতে পারে। এক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনাপ্রধান থেকে কাউকে এই পদে নিয়োগ করা হবে। তারা একটা জিনিস কেবল জানে, কিভাবে গদি রক্ষা করতে হবে। গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিলেও তাদের কোনো অসুবিধা নেই। এই কথা আমরা বলি না, খোদ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। তিনি বলেছেন যদি বঙ্গোপসাগর দিয়ে দেই, সেন্ট মার্টিন দিয়ে দেই, তাহলে ক্ষমতায় থাকতে পারি, গদিতে থাকতে পারি। আমরা প্রশ্ন করি, এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন, কিসের বিনিময়ে আছেন? বাংলাদেশের কি কি জিনিস কার কার হাতে তুলে দিয়েছেন? পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন। ওই কানেক্টিভিটি, ট্রানজিট, এইসবের নাম করে ভারতকে করিডোর দিচ্ছেন। পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না, ভারতের চাহিদা থাকতেই পারে,
ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেট দিয়ে অনেক অসুবিধা, তারা করিডোর চাইতেই পারে। করিডোরকে করিডোর বলেন। আর সুবিধা যখন চাইবেন, বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষও সেটা দেখবে। এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন, সীমান্তে কাঁটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন, ফেলানির লাশ শুনতে থাকবে, বাংলাদেশ শুনতে থাকবে। বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন, বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন। আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে। এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না। আর এই কারণেই এই রকম একটি বিনা ভোটের সরকার ভারত সহায়তা করে, এইটাও আমরা বলে যাই। এইটাও ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন বললে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন। কোন নির্বাচন? কোন নির্বাচন? আমি আর ডামিন নির্বাচন। নিজেদের লোককে দাঁড় করিয়ে এই যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে। জনাব ওবায়দুল কাদের যে কথা বলেছেন তাকে একটু জবাব দেওয়া দরকার আছে। মানে উনি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলছেন ওনাকে পড়াশোনা করতে হবে, উনি চুক্তি আর এমওইউর পার্থক্য বোঝেন না। জনাব ওবায়দুল কাদেরকে একটু পড়াশোনা করা দরকার বলে আমার মনে হয়। কারণ হচ্ছে এমওইউ হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং এটাকে বাংলা আমরা যেভাবে করেছি ওতেই কিন্তু এটা বোঝা যায় জিনিসটা কি, সমঝোতা স্মারক বলি আমরা বাংলায়। আপনি যদি খোঁজ করেন তাহলে দেখবেন এমওইউ হচ্ছে আপনি এগ্রি করছেন এই পয়েন্টগুলোতে। হ্যাঁ, এটা নিশ্চিতভাবেই এগ্রিমেন্টের মতো লিগ্যাল বাইন্ডিং নাই। এগ্রিমেন্টে কিন্তু একটা লিগ্যাল বাইন্ডিং থাকে, সো এগ্রিমেন্ট ইজ মাচ স্ট্রঙ্গার, কোনো সন্দেহ নাই এতে। কিন্তু এমওইউ করছেন মানেটা কি? মানে আপনি তার সাথে এই কাজটা করার জন্য একসাথে একমত হয়েছেন। এরপর স্টেজে এগ্রিমেন্ট হবে। তার মানে আলোচনা আমরা শোরগোল কি চুক্তি হওয়ার পর করব না এমওইউ হওয়ার পর করব? এটা তো কোনো ইনফর্মাল কোনো কথাবার্তা হয় নাই, ফর্মাল কথা হয়েছে এবং এমওইউ সাইন করেছেন। সুতরাং ওই স্টেজেই কথা বলতে হবে, কারণ আপনি নীতিগতভাবে মানসিকভাবে আমরা একটা টার্ম ব্যবহার করি কথ্যভাবে জেন্টলম্যান এগ্রিমেন্ট, এটা জেন্টলম্যান এগ্রিমেন্টের মতো। তো আপনি অলরেডি সেটা করেছেন, তো আমরা এখন সেটা করবো না? করবো তো। এরপরে তো নেগোসিয়েশনের জায়গা থাকে, না, কি পাওয়া যাবে না কি পাওয়া যাবে না বলা সেসব খুঁটিনাটি। কিন্তু যেই নীতিগত যে জিনিসটা আপনি করতে যাচ্ছেন সেই জিনিসটাকে আমরা অপোজ করছি, স্ট্রংলি অপোজ করছি। যেমন একটা উদাহরণ দেই, জনাব মির্জা ফখরুল সাহেবের যে বক্তব্য আছে আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি কানেক্টিভিটি ইজ ইম্পর্টেন্ট। যদি এটা ট্রানজিট হতো, মানে এই শব্দগুলো নিয়ে খেলা হচ্ছে, কিন্তু ভারতকে আমরা ট্রানজিট দিচ্ছি না, ভারতকে আমরা অনেকগুলো করিডোর দিচ্ছি। একটা দেশ যখন আরেক দেশের ভূখণ্ডের উপর দিয়ে তার নিজের দেশে আবার গিয়ে হাজির হয়, ওটা ট্রানজিট না, নো ওয়ে, ওটা করিডোর। এবং এই বিভ্রান্তি প্রধানমন্ত্রীর দিক থেকেও আমি মনে করি তৈরি করার চেষ্টা হয়েছিল। যখন সংবাদ সম্মেলন করছিলেন ইউরোপের উদাহরণ দিয়েছিলেন। ইউরোপের দেশগুলো একটা ইউনিয়ন, একটা ইউনিটের মতো কাজ করে, তাদের একক মুদ্রা আছে এবং যে কোনো দেশ আরেক দেশ ক্রস করে অন্য দেশে চলে যায়। আমি অন্য কোনো দেশে যেতে পারছি, ভারতকে আমাকে ক্রস করে অন্য কোনো দেশে যাচ্ছে। ডাক্তার যেই পয়েন্টটা, ডাক্তার মিল্লা যে পয়েন্টটা বললেন যে আপনি দেখেন যে স্বাধীনতার পর বিএনপি পাওয়ারে ছিল, এরশাদ সাহেব পাওয়ারে ছিল, কে কতটুকু ভারতের সাথে কে আদায় করতে পেরেছে? আমি বিএনপিকে বা এরশাদকে একটা কারণে আলোচনা করি না। আমরা এক ধরনের ধারণা, আমি বিএনপি যেহেতু পড়ি না আমার বলতে সমস্যা নাই, বিএনপি এক ধরনের অ্যান্টি ইন্ডিয়া পলিটিক্স করেছে দীর্ঘ সময়, তো তার সাথে তার সুসম্পর্ক ছিল না, ঠিক আছে। আপনি ক্লেম করছেন আপনার সাথে অসাধারণ সম্পর্ক আছে, রিপিটেডলি আমাদের কানে সম্পর্কগুলোর কতগুলো টার্ম আপনি ব্যবহার করেন যেগুলো আমরা হাসাহাসি পর্যন্ত করি, ওইদিকে আর যাচ্ছি না, কিন্তু ক্লেম করছেন এবং আপনি ফর্মালি বলছেন সারা পৃথিবীতে একটা অনুকরণীয় সম্পর্ক এটা। সেই সম্পর্ক যখন থাকে তখন আপনি কি অর্জন করেছেন খেয়াল করেন। এই যে সৈন্য চলে গেছে, আমি সিরিয়াসলি মনে করি এটা একটা বিরাট ক্রেডিট ছিল, কিন্তু সেটা এই সময়কার সরকারের না, এটা হচ্ছে ব্যাপার। এমনকি সমুদ্র সীমা জয়ের কথা মিল্লাত ভাই বললেন, এটা তো ভারতের সাথে আমাদের বাইল্যাটারাল নেগোসিয়েশন দিয়ে হয়নি, আমরা বাইল্যাটারাল নেগোসিয়েশন করেছি দীর্ঘদিন, ভারত রাজি হয় না। শেষে আমরা ওই যে সমুদ্রে যে আইন আছে আরবিট্রেশন, ইটলসে গেলাম, সেখানে জিতেছি, যতদূর ডিমার্কেটেড হয়েছে। মিয়ানমারের সাথে হতো, যদি ভারতের সাথে, সেটাও তো ভারতের মতো একটা দেশের সাথে পাশের ছোট্ট একটা দেশের আদায় করার ব্যাপার ছিল না। আপনি নেপালের বিদ্যুৎ যদি বলেন, নেপালের বিদ্যুৎ বাংলাদেশে ভারত হয়ে আনা, এটাও তো একটা অর্জনের বিষয়। একেবারে অর্জন না। আমি আসছি কেন অর্জন না, আমি বারবার বলছি, আপনি আসলে ধরুন আমরা কোরবানি ঈদ গেল কিছুদিন আগে, আপনি একটা গরু যখন কিনছেন, সুন্দর গরু, কিন্তু দাম জিজ্ঞেস করে কত হলো, তখন বলছেন, কেউ বলে ফেলে কোরবানি গরু বলতে হয় না, আপনি জিতেছেন বা হেরেছেন, গরু সুন্দর কিন্তু দাম বেশি হলে বলে আপনি হেরেছেন। দ্যাট মিনস আমি আসলে ওজন করবো আমি কি দিচ্ছি আর কি পাচ্ছি। ভারতের সেভেন সিস্টার্সে বাংলাদেশের উপর দিয়ে পোর্ট ইউজ করে যে পরিমাণ খরচ কমাতে পারবে, এবং আমি যোগ করি এই ট্রান্সশিপমেন্ট বা এই যোগাযোগগুলোর জন্য যে ট্যারিফ সরকারের কমিটি নির্ধারণ করেছিল তার 1/5 শেষে আপনি দিয়েছেন। আমাদের এক উপদেষ্টা, উনি এখনো আছেন অর্থ উপদেষ্টা, যে আমরা কি অসভ্য নাকি ভারতের কাছ থেকে টাকা নেবো, টাকা ছাড়াই দিয়ে দিতে হবে। অথচ কলকাতা থেকে আগরতলা যেতে আপনার 1/6 মতো দূরত্ব হয়, 6 ভাগের 1 ভাগ দূরত্ব হয়। এছাড়াও আপনি ভারতকে এখন স্ট্র্যাটেজিক কতগুলো করিডোর দিচ্ছেন, দর্শনা চিলাহাটি করিডোর, এটা হচ্ছে ডিস্টেন্স একটু কমাবে না, কিন্তু তার শিলিগুড়ি ট্রান্সপোর্টের ক্ষেত্রে, বাইপাস করার ক্ষেত্রে সাহায্য করবে। এত কিছু দিচ্ছেন। এবার নেপালে আসি, নেপালের সাথে আমরা বিদ্যুৎ আনার জন্য আলোচনা করছি 14 সাল থেকে,
এই 40 মেগাওয়াট বিদ্যুৎ এখন দেশে পৌঁছায় নেই, বছরের পর বছর হয়েছে। এবং আমি আপনাকে যোগ করে দেই, নেপালের জলবিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশ ইনভেস্ট করতে চেয়েছে, নেপাল থেকে ডেডিকেটেড ট্রান্সমিশন লাইন বাংলাদেশ ইনভেস্ট করে তৈরি করতে চেয়েছে, কারণ শিলিগুড়ি করিডোর জায়গাটা খুব ছোট, 22 কিলোমিটার, ওটা করতে দেওয়া হয় নাই। ভারত যেখানে অলরেডি 500 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ইম্পোর্ট করছে, সেখানে আপনি 40 মেগাওয়াটের বিদ্যুৎ আমাকে শোনাচ্ছেন। আমাদের এখন এই মুহূর্তে পিকে বিদ্যুৎ লাগে 13,000 মেগাওয়াট, ওখানে আপনি 40 মেগাওয়াটের গল্প করছেন আমার কাছে, এবং আমাদের ওটা করতে দেওয়া হয়নি। আপনি নিশ্চিত থাকেন করতে দেওয়া হবে না। কিন্তু আমরা কি নেপালের সাথে, ওই যে বললাম যে শিলিগুড়ি ক্রস করে যোগাযোগের জায়গাটা যেতে পারবো না, পারি নাই। সুতরাং এই জিনিসগুলো আসলে আমরা তুলনা করছি, আপনাকে আমি দিয়ে যাচ্ছি। কিন্তু এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে বর্তমানের পরিস্থিতি কি, বর্তমানে বাংলাদেশে কি হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ বিষয়টুকু বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।